সিটিং সার্ভিস বন্ধের নামে ভেঙে পড়েছে গণপরিবহন ব্যবস্থা। আজ বিকেলে চূড়ান্ত সিদ্ধান্ত। লোকালও থাকা উচিত আর সিটিং সার্ভিসও থাকা উচিত, দুইটাই থাকা উচিত। বাসের সেবা ভালো, কিন্তু আগের ভাড়াই রাখে, সিটিং সার্ভিসের ভাড়াই রাখে। প্রতিবন্ধীদের মানবাধিকার নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর। ভুটানে অটিজম সম্মেলনের উদ্বোধন। মানবতা বিরোধী 2 অপরাধী মুসলিম ও মোহাম্মদ হুসাইনের ফাঁসির আদেশ। 6টি অভিযোগই প্রমাণিত। সাগর উপকূলবর্তী দেশ হল সমুদ্র অর্থনীতির সুযোগ বঞ্চিত বাংলাদেশ। সক্ষমতা বাড়ানোর পরামর্শ। স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছে মিতাবাসুম আহমেদ। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সিটিং সার্ভিস বন্ধের চতুর্থ দিনেও চরম ভোগান্তিতে রাজধানীবাসী। এক কথায় ভেঙে পড়েছে পরিবহন ব্যবস্থা। বেশিরভাগ গণপরিবহন লোকাল হিসেবে চললেও যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। এর মধ্যেও চলছে সিটিং গেট লক সার্ভিস। যাত্রীরা বলছেন লোকাল সার্ভিসের পাশাপাশি সিটিং সার্ভিসও প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান। হিমালয় পরিবহন মিরপুর মতিঝিল রুটে চলাচলকারী সিটিং এই বাস এখন চলছে লোকাল হিসেবেই, কিন্তু নেওয়া হচ্ছে লোকালের চেয়েও বেশি ভাড়া। 25 টাকার জায়গায় 20 টাকা নিচ্ছে, তার কোনো চার্ট রাখে নাই, পূর্বের চার্টই দেখাচ্ছে। বেশি নিচ্ছে মনে হয়, তাতে বেশি নিচ্ছে, লোকাল হিসেবে বেশি নিচ্ছে। ওয়েলকাম পরিবহন নন্দন পার্ক থেকে গাবতলী হয়ে গন্তব্য মতিঝিল এখনো বহাল তবিয়তে চলছে সিটিং গেটলক হিসেবেই। রাজধানীর ফার্মগেট এসবের প্রভাবে সকাল থেকেই ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরই মিলেছে যানবাহন, তবে ভাড়া নিয়েই সবচেয়ে অসন্তুষ্টি যাত্রীদের। লোকাল হিসেবে তুলছে, বাট ভাড়া তো সেই সিটিংয়ে নিচ্ছে। বাসের সেবা ভালো, কিন্তু আগের ভাড়াই রাখে, সিটিং সার্ভিসের ভাড়াই রাখে। ভাড়াটাই গুরুত্বপূর্ণ, ভাড়াটাই গুরুত্বপূর্ণ, বেশি রাখে। আধা ঘন্টা 40 মিনিট ওয়েট করে বাস হয়তো পাওয়া যায়, কিন্তু বাসে ঠাসাঠাসি অবস্থা থাকে, ওঠা খুব কঠিন হয়ে যায়। অনেকক্ষণ ধরেই এ বাস ও বাসের পেছনে ছোটাছুটি করছেন এই নারী যাত্রী, কিন্তু ভিড় আর ঠেলাঠেলিতে উঠতে পারলেন না যানবাহনে। সিটিং সার্ভিস বন্ধে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন এমন যাত্রীরা। কতক্ষণ ধরে চেষ্টা করছেন? এই তো 10-15 মিনিট ধরে দাঁড়াইছি, আরো কিন্তু জায়গা পাচ্ছি না। লোকালও থাকা উচিত আর সিটিং সার্ভিসও থাকা উচিত, দুইটাই থাকা উচিত। একটি বিষয় স্পষ্ট, লোকাল সিটিং দুটি সার্ভিসেরই প্রয়োজনীয়তার কথা বলছেন যাত্রীরা। সেক্ষেত্রে ভাড়ার অরাজকতা থামাতে পদক্ষেপ চান ভুক্তভোগী যাত্রীরা। আমাদের অফিসে যারা যাতায়াত করি তাদের জন্য একটু প্রবলেম, তার জন্য সিটিং সার্ভিস দরকার। আমার মনে হয় লোকাল থাকাটা ইম্পর্টেন্ট সিটিং এর সাথে। দুইটা সার্ভিসই থাকা উচিত, কিন্তু সিটিং সার্ভিসের ব্যাপারে গভর্নমেন্টের আরও একটু কড়াকড়ি হওয়া উচিত, যেন এরা মানুষ ওই সিটিং সার্ভিসের নামে মানুষের সাথে চিটিংবাজি না করতে পারে। যাত্রীদের সবচেয়ে বড় অভিযোগ, রাজধানীর গণপরিবহন চলে নিজেদের ইচ্ছা মর্জি অনুযায়ী। আর তাই এক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবচেয়ে জরুরি সিদ্ধান্তের বাস্তবায়ন, আর সেক্ষেত্রে প্রয়োজন কঠোর মনিটরিং, যাতে করে একটু হলেও স্বস্তি ফিরবে নগরীর গণপরিবহন ব্যবস্থাপনায়। প্লাবন রহমান, নিউজ 24, কারণ বাজার, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাফিয়া মুক্তা। মাফিয়া, সিটিং সার্ভিস বন্ধ চতুর্থ দিনে এসে যাত্রীদের ভোগান্তি তো বেড়েই চলেছে, তো এখন এই দুপুরবেলা শাহবাগ মোড়ে কি অবস্থা দেখছেন? তাবাসসুম, গণপরিবহনের আরেক নাম জনদুর্ভোগ। এ ধরনের কথা আমরা আগে অনেকটা শুনলেও এবার সিটিং সার্ভিস বন্ধ করার যে বিষয়টি নিয়ে আসলে বিআরটিএ অভিযান শুরু করেছে এবং বিআরটিএ সিটি সার্ভিস বন্ধ করার যে আসলে উদ্যোগ নিয়েছে, সেটি কিন্তু আবারও জনদুর্ভোগে ফেলেছে সাধারণ যাত্রীদেরকে। সাধারণ যে যাত্রীরা রয়েছেন, যারা গণপরিবহনে প্রতিনিয়ত যাতায়াত করছেন, তারা কিন্তু আজও চতুর্থ দিনের মতো যে সময়, দুপুরের যে সময়টুকু চলছে, সেখানে কিন্তু আমরা দেখছি যে যাত্রীরা এখনো দুর্ভোগে রয়েছেন। আমরা যদি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি, সকাল থেকে আমরা যেমনটা দেখছিলাম যে সাধারণ মানুষ আসলে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, একই চিত্র কিন্তু এই দুপুরের যে সময়টুকু সেখানেও আমরা দেখছি। আপনি দেখতে পাচ্ছেন অনেক যাত্রী কিন্তু এখনো অপেক্ষা করছেন বাসের জন্য, এবং সাধারণ যাত্রীরা যে বিষয়টি বলছেন সেটি হলো যে গণপরিবহনের যে বিষয়টি
আসলে বিআরটিএ কাজ করছে, সিটিং সার্ভিস বন্ধ করে আসলে লোকাল সার্ভিস চালু করার যে বিষয়, সেটি সাধারণ মানুষের ভোগান্তি কমানোর জন্য হলেও এখনো কিন্তু ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষই। তারা যেটি বারবার বলছেন যে গণপরিবহন যে ব্যবস্থা সেটিকে সিটিং সার্ভিস বন্ধ করে লোকাল সার্ভিসে নিয়ে আসা হয়েছে, তাদের কোনো সমস্যা নেই। তারা কিন্তু চাইছিলেন যে আসলে সেই সুযোগটি আসুক, কিন্তু সেক্ষেত্রে যে ভাড়াটি আসলে আদায় করা হচ্ছে সেটি নিয়ে আমরা সকাল থেকে দেখছি সাধারণ মানুষ বারবার বলছেন যে এখনো সিটিং সার্ভিস বন্ধ থাকলেও গণপরিবহনে কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছ থেকে সিটিং এর ভাড়া নেওয়া হচ্ছে। এবং সবচেয়ে বড় যে অভিযোগটি আসলে যাত্রীদের কাছ থেকে আমরা পাচ্ছি, তারা যেটি বলছেন যে পরিবহন না পাওয়ার যে বিষয়টি, মালিক পক্ষ আসলে সাধারণ যাত্রীদেরকে জিম্মি করে সবসময় যে নিজেদের স্বার্থ উদ্ধারের যে চেষ্টা করে, সেই বিষয়টি এবারও কিন্তু চোখে পড়ছে রাস্তাগুলোতে। এবং সাধারণ যাত্রীরা কিন্তু বারবার বলছেন যে তাদের যে দুর্ভোগ আসলে হচ্ছে সেটি আসলে কবে নাগাদ লাঘব হবে, তারা আসলে কবে নাগাদ এই দুর্ভোগ থেকে বেরিয়ে আসতে পারবেন সেটি নিয়ে তারা আসলে ভাবছেন যে কতদিন পর্যন্ত তাদের এই দুর্ভোগটি চলবে। সে সাথে আমরা যখন সাধারণ যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বারবার যে বিষয়টি বলছেন যে যত দ্রুত সম্ভব এই বিষয়টি নিয়ে সমাধান আসা উচিত। এবং আরও একটি বিষয় তারা বলছেন, আমরা যেহেতু প্লাবনের মাধ্যমে জানতে পেরেছিলাম আজকে বিকেলে মালিক পক্ষের সঙ্গে সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের একটি বৈঠকের কথা রয়েছে, তো সেখান থেকে যদি কোনো সিদ্ধান্ত আসে সেক্ষেত্রে হয়তো সাধারণ মানুষ এই ভোগান্তি থেকে বেরিয়ে আসতে পারবে। তবে নারী যাত্রীদের কথা যদি আমরা একটু বিশেষভাবে বলি, নারী এবং শিশু, আমরা দেখেছি তাদের ক্ষেত্রে কিন্তু এই যে নতুন সিদ্ধান্তটি সিটিং সার্ভিস বন্ধ করে লোকাল সার্ভিসে আসা, সেটি কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলেছে নারী যাত্রীদেরকে। আমরা দেখেছি বিভিন্ন যে বাস স্টপগুলো রয়েছে যেখান থেকে আসলে যাত্রীরা বাসে উঠছেন, সেখানে আমরা দেখেছি কিন্তু নারীদেরকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে। আপনি এখনো দেখছেন শাহবাগ মোড়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু এখনো অপেক্ষমান রয়েছেন বাসের জন্য। আপনি দেখছেন আমার সামনে এখনো অনেকে দাঁড়িয়ে আছেন বাসের অপেক্ষায়, কিন্তু সেই যে পরিমাণ যাত্রী আসলে রাস্তায় রয়েছে তার চাইতে বাসের সংখ্যা কিন্তু আজ। মাফিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিটিং সার্ভিস বন্ধের চতুর্থ দিনে এসে সাধারণ যাত্রীদের ভোগান্তি কিন্তু এই মুহূর্তে চরমে পৌঁছেছে। ব্যাপারে বিস্তারিত জানাতে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মাফিয়া মুক্তা। সিটিং সার্ভিস বন্ধে সৃষ্ট সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সাথে বিকেল 4টায় বৈঠক করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ব্যক্তি মালিকানাধীন দুটি নতুন বাসের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি। ঢাকার পরিবহন সংকট দূর করতে 4000 বাস নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলেও জানান ওবায়দুল কাদের। মে মাসের ফার্স্ট উইকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পরিবহন নেতাদের নিয়ে আমার সাথে বসবেন। আরও 4000 গাড়ি ঢাকা সিটির জন্য বিদেশ থেকে আনার একটা চিন্তা ভাবনা উত্তর সিটি কর্পোরেশন আনিসুল হক সাহেব ব্যবসা করছেন। সে ব্যাপারে বাস্তবায়নে প্রক্রিয়া সম্পর্কে আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব। সমাজের কোনো অংশকে বাদ রেখে টেকসই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভুটানে আন্তর্জাতিক অটিজম বিষয়ক সম্মেলনের উদ্বোধনকালে এই মন্তব্য করেন সরকার প্রধান। এ সময় অটিজম নিয়ে গবেষণা ও চিকিৎসা বিশ্বের সব দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। ভুটানের থিম্পু থেকে আরও জানাচ্ছেন শাহ আলী জয়, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান। অটিজম আক্রান্ত মানুষের জন্য একটি কার্যকরী টেকসই সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে ভুটানের রাজধানী থিম্পুতে শুরু হলো অটিজম বিষয়ক আন্তর্জাতিক এই সম্মেলন। অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার নামের এই সম্মেলনের যৌথ আয়োজক বাংলাদেশ এবং ভুটান। ভুটানের রয়্যাল ব্যাংকুয়েট হলে দুদিনের এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন অটিজম বিষয়ক বাংলাদেশের জাতীয় পরামর্শক কমিটির চেয়ারপারসন সাইমা ওয়াজেদ হোসেন। আরও ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে। রাষ্ট্রের কেউ যাতে অবহেলিত না থাকে তা নিশ্চিত করতে প্রত্যেক দেশকে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। It is necessary for countries to support their most vulnerable citizens. Governments should make policies and programs to ensure that no individual is neglected. They deserve to have the opportunity to participate in their country's economic growth. It is our responsibility to ensure that adequate social and medical support is available for these individuals in all aspects of their life.
বাংলাদেশে অটিজম আক্রান্ত শিশুদের সাধারণ শিক্ষা লাভের সুযোগ তৈরির কথাও জানান শেখ হাসিনা। We need to recognize that children with ASD and other NDDs need specific educational intervention. It is of utmost importance to create education systems that would cater to their different and unique learning needs while ensuring access by them to general education system. প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের সব রকম সুযোগ সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশে আইনেরও পরিবর্তন করা হয়েছে। অটিজমের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের যে সফলতা, সেই সফলতার কথা জানতে চায় পৃথিবীর অনেক দেশই। ভুটানে 3 দিনের অটিজম সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, কোনো দেশের একার পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেকটাই দুরূহ, তাই সহযোগিতা চাই সবার। থিম্পুতে বাংলাদেশের দূতাবাস নির্মাণের জন্য জমি দিয়েছে ভুটান। সেখানে দেশটির রাজা জিগমে খেসার নেমাগিয়েল ওয়াংচুকের উপস্থিতিতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, নিউজ 24, থিম্পু, ভুটান। ৭১ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের দায়ে কিশোরগঞ্জের 2 রাজাকার সৈয়দ মোহাম্মদ হুসাইন ও মোহাম্মদ মুসলিম প্রধানের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান আনোয়ারুল হকের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করে। পাশাপাশি ৭১ সংঘটিত ধর্ষণের ঘটনাকে প্রথমবারের মতো গণহত্যা হিসেবে আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা, অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো সুনির্দিষ্ট 6 অভিযোগে গত 2015 সালের ডিসেম্বর মাসে কিশোরগঞ্জের 2 রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। বিচার শুরু হয় গত বছরের 9 মে। 2 আসামির মধ্যে মুসলিম প্রধানকে গ্রেফতার করা গেলেও শুরু থেকেই পলাতক ছিলেন হুসাইন। প্রসিকিউশন ও আসামি পক্ষের দীর্ঘ যুক্তি উপস্থাপন শেষে 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে বুধবার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। 6টি চার্জে প্রসিকিউশন বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে সক্ষম হয়েছে। 2টো চার্জে ডেথ সেন্টেন্স বা মৃত্যুদণ্ড এসেছে এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড এসেছে। ৭১ সংঘটিত সব ধর্ষণের ঘটনাকে প্রথমবারের মতো গণহত্যা হিসাবে আদালত রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছেন। এই প্রথমবারের মতো আমরা যুদ্ধকালীন ধর্ষণকে গণহত্যার স্বীকৃতি পেয়েছি। এদিকে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। আদালত তাদেরকে সাজা প্রদান করাটাই যথেষ্ট মনে করেছেন। আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আমরা এই রায়ের বিরুদ্ধে আসামির সাথে পরামর্শক্রমে উচ্চ আদালতে আপিল করব। 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার শুরুর পর এটি ছিল 28তম রায়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হুসাইনকে গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। জাতিসংঘের সহায়তা নিয়ে তিস্তা সহ অভিন্ন 54 নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে মাঠে নামতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচিত নয় বলেই জনগণের অধিকার আদায়ে সক্রিয় নয় সরকার। মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি আরও বেগবান করবে বলেও মনে করেন মির্জা ফখরুল। রাজধানীতে আলাদা 2টি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে প্রধানমন্ত্রীর ভারত সফরের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দর কষাকষির সকল ট্রাম্প কার্ড অবলীলায় ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তিস্তার পানি আনতে পারেননি। পানি আনতে ব্যর্থ হয়েছেন, জনগণের যে দাবি সেটা আদায় করতে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে এই তিস্তা নদীর পানি সহ 58টি অভিন্ন নদীর পানির হিস্সা দেওয়ার জন্য জাতিসংঘে থেকে তুলে ধরুন এবং জাতিসংঘকে এটার মধ্যে সংযুক্ত করে তাদেরকে আপনারা এই সমস্যার সমাধানে সম্পৃক্ত করুন। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির নেতারা দেখা করেন বিএনপি মহাসচিবের সঙ্গে।
আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা সমৃদ্ধ এই নতুন কমিটি মানুষের ভোটের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন মির্জা ফখরুল। তারা জনগণের সঙ্গে সম্পৃক্ত, তাদের অতীত অভিজ্ঞতা রয়েছে এবং তারুণ্য রয়েছে। আমরা বিশ্বাস করি যে তারা এই অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে জনগণকে সম্পৃক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, এই দেশে কোটি কোটি মানুষের যেটা চাওয়া, সেটাকে তারা পূরণ করতে সক্ষম হবে। মানুষের প্রত্যাশা পূরণে খুব শিগগিরই কাজ শুরু করবেন বলে জানান নবগঠিত এই কমিটির নেতারা। যে দুটো তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি একটি দেশকে অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছানোর অন্যতম মাধ্যম। বিশেষজ্ঞরা বলছেন, সাগর উপকূলবর্তী দেশ হলেও বাংলাদেশ ব্লু ইকোনমির সুযোগ থেকে এখনো বঞ্চিত। তবে সমুদ্র সীমা জয়ের মাধ্যমে জনসংখ্যার চাপে ভারাক্রান্ত বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে এই সমুদ্র অর্থনীতির বিকল্প নেই। মিজানুর রহমানের ক্যামেরায় সাগর জীবনের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব, জানাচ্ছেন ফখরুল ইসলাম। ব্লু ইকোনমি, নীল সমুদ্রের অর্থনীতি। পৃথিবীর ৭২ ভাগ আয়তনের সমুদ্র বক্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ২৫ ট্রিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ সম্পদ। বিশ্বের অনেক দেশ এই সমুদ্র অর্থনীতিকে কাজে লাগিয়ে পৌঁছেছে উন্নতির সর্বোচ্চ শিখরে। প্রতি বছর বিশ্বে গভীর সাগর থেকে আহরিত সম্পদের পরিমাণ ২.৫ থেকে ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। আর বিশ্বের ৪৫০ কোটি মানুষের ১৫ ভাগ প্রোটিনের যোগান দিচ্ছে সামুদ্রিক মাছ, উদ্ভিদ ও জলজ প্রাণী। সম্প্রতি মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হওয়ায় ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা এখন বাংলাদেশের। সাথে আছে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল। এছাড়া ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশে সব ধরনের প্রাণীজ ও খনিজ সম্পদের সার্বভৌম অধিকার নিশ্চিত হয়েছে। ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার জায়গা আমরা সাগরে পেয়েছি। সাগরকে ব্যবহার করে যে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে, হতে পারে এবং ভবিষ্যতে হবে, এই সবগুলো মিলিয়েই হলো সমুদ্র অর্থনীতি বা নীল অর্থনীতি। ৩৬,০০০ বর্গ কিলোমিটার আয়তনের উপকূলীয় এলাকা থাকলেও বাংলাদেশ সমুদ্র অর্থনীতিতে এখনও পিছিয়ে। এদেশের জেলেরা চট্টগ্রাম উপকূল থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার দূরে গিয়ে ২০ থেকে ৩০ কিলোমিটার গভীরে মাছ ধরতে পারে। টুনা ফিশ সহ অনেক সামুদ্রিক মাছ ধরতে উন্নত প্রযুক্তির গভীর জাল প্রয়োজন, যা বাংলাদেশের নেই। আমাদের ২৫০ ট্রলার আছে, তারা মাছ ধরে প্রায় ৭০,০০০ টনের মতো, যেখানে বঙ্গোপসাগর থেকে গত বছর মাছ ধরা হয়েছে ৮০ লক্ষ টন, অন্য দেশগুলো ধরছে। তারপরে গভীর সমুদ্রে আমাদের যে মাছ ধরার যে টেকনিকটা এখনো আমাদের কাছে জানা নেই। একই সাথে বঙ্গোপসাগরে তলদেশে রয়েছে তেল, গ্যাস ছাড়াও রুটাইল, ইলমেনাইট, গার্নেট, মোনাজাইট, ম্যাগনেটাইট, লায়োনাইট, লিওকক্সিন, জিরকন সহ মূল্যবান খনিজ পদার্থ। এসব সম্পদ অনুসন্ধানে বাড়ানো হয়নি সক্ষমতা। তবে বঙ্গোপসাগরে নিজেদের সীমানায় কর্তৃত্ব প্রতিষ্ঠা হওয়ায় উদ্যোগ নেওয়া হয়েছে এসব সম্পদ অনুসন্ধান ও আহরণে। সমুদ্র অর্থনীতিতে প্রতি বছর ২৬০০ জাহাজ যাতায়াতে $৭০ বিলিয়ন বাণিজ্য হয় বাংলাদেশে। এর মধ্যে নিজস্ব জাহাজ কম থাকায় প্রতি বছর $৫ বিলিয়ন শুধু ভাড়া গুনতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরের সম্পদ বাংলাদেশকে যেমন দিতে পারে জ্বালানি নিরাপত্তা, তেমনি বদলে দিতে পারে বাংলাদেশের চেহারা। প্রতি বছর আমরা শুধু ভাড়া দিই $৫ বিলিয়ন। $৫ বিলিয়ন কেন? কারণ আমাদের নিজস্ব জাহাজ নেই। কাজে এই ধরনের প্রচুর সুযোগ আমাদের সাগরে এখন সৃষ্টি হয়েছে। সাগরে তেল গ্যাস আছে, সেটা আমরা উদ্ধার করতে পারবো, সেখানে চেষ্টা করা হচ্ছে। ভ্যারাইটিজ অফ অ্যাকশনস আছে, যেগুলো আমরা সরকার ২০ সদস্যের একটা কমিটি করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। এই কমিটিতে সচিবরাও আছেন, আমরা কাজ করতেছি কিভাবে এই সাগর থেকে এই সমস্ত সম্পদ এনে দেশের সার্বিক অর্থনীতিতে একটা ইম্প্যাক্ট করানো যায়। বেসরকারি এক গবেষণায় দেখা যায়, গত ২০ বছরে ৫০টিরও বেশি দ্বীপ জেগে উঠেছে বাংলাদেশের সমুদ্র সীমায়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের হিসেবে একবিংশ শতকের প্রথম দশকে যোগ হয়েছে প্রায় ৩.৫ লাখ হেক্টর নতুন ভূমি। এসব ভূমি সংরক্ষণ আর সাগরের নিরাপত্তা বাড়ানো হলে পর্যটন খাতে নতুন দিগন্তের উন্মোচন ঘটবে। ব্লু ইকোনমির ছোঁয়ায় জনসংখ্যা ভারাক্রান্ত বাংলাদেশ হয়ে উঠবে উন্নত, সমৃদ্ধ অর্থনীতির দেশ।
ফখরুল ইসলাম, নিউজ 24, হাতিয়া। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে 2 জন নিহতের পর এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত 6 জনকে আটক করেছে পুলিশ। কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার রাতে কুমিল্লার মুরাদনগরের রহিমপুর গ্রামে আওয়ামী লীগ আশরাফ ও আলাউদ্দিন আনিস গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন ফারুক ও সাইদুর নামে 2 জন। আহত হয় কমপক্ষে 25 জন। নিহতরা 2 জনই কাঠের নকশার কারিগর বলে জানায় এলাকাবাসী। আমার বাইরে লাগছে, আমার ভাই একটা হাত কাটলো, আমার বাইরে বয় খাইতাম। আপনার কাছে আমার এই দূরে আবেদন, আমার ভাইয়ের ফাঁসি, এই খুনের ফাঁসির বিচার চাই। আমার জামাই আমি লাগাল পাইছি না, ধরে গেছি। এরপরে উনি একটু আগে আমার জামাই নাই, আমার জামাইরে বুঝাই আমার লাইছে, আমার শিশু করছে। আমি করি চাকরি, আমি কালকে আইছি বাড়িতে, আবার পরে শুনলাম যেন গন্ডগোল, তো আমি দেখতে গেছি, গিয়ে দিয়ে এই ঘটনা। তারপরে আমার একা ভাইয়া আমার খুব পাইছে। পূর্ব বিরোধের জের ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। আলাউদ্দিন আনিস কিছুদিন আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিলে স্থানীয় আওয়ামী লীগ নেতা আশরাফের সাথে তাদের বিরোধের শুরু বলেও জানান তারা। পুরানা বিএনপি থেকে পুরানা আওয়ামী লীগ ছিল, আশরাফে ওই শত্রুতায় তার এই কামটা করছে। আশরাফরা যদি মেনে নিতে তাহলে তারা গ্রাম পরিচালনা করবো, এটাই তার উদ্দেশ্য। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। সেই আক্রমণে আপনার 2 জন নিহত হয়, একজন ফারুক এবং আরেকজন সাইদুল, 2 জন নিহত হয়। আমরা এ পর্যন্ত 6 জনকে আটক করেছি। গত রাতেই পুরো এলাকাতে আমরা অভিযান পরিচালনা করেছি যাতে এটা নিয়ে ফার্দার কোনো ঘটনা না ঘটে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাঙালি যুবক হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাঙামাটি ও খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। রাঙামাটিতে বুধবার ভোর 6টা থেকে হরতালের সমর্থনে বিভিন্ন সড়কে পিকেটিং করে সংগঠনের নেতাকর্মীরা। হরতালের কারণে সড়ক ও নৌপথে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়িতে হরতালের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে সকালে বিক্ষোভ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। গেল 10 এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ি থেকে রাঙামাটির ঘিলাছড়িতে আসার পথে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সাদিকুল ইসলামকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে 2 দিন পর তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আগামী বাজেটের আগে বিদ্যুতের প্রাথমিক জ্বালানি হিসেবে গ্যাসের সম্পূরক শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়কে দেওয়া হবে, জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন। এছাড়া তিনি বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়ে বলেন, স্বল্প ব্যবহারকারী বিদ্যুৎ গ্রাহকের দাম না বাড়লেও অন্যান্য খাতে বাড়তে পারে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথন 2017। টানা 36 ঘন্টার এই আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী, বিজ্ঞানী ও উদ্ভাবকরা তাদের মেধা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে দেশের জ্বালানি সংক্রান্ত 7টি গুরুত্বপূর্ণ সমস্যা এবং তাদের সম্ভাব্য সমাধান নির্ণয়ে কাজ করবে। বিদ্যুৎ উৎপন্ন করতে যে গ্যাস লাগে, এই প্রথমবারের মতো গ্যাসের প্রাইসটা তারা বৃদ্ধি করেছেন। মানে বার যেটা নির্দেশ দিয়েছে, এখন তো কোর্টের কারণে সেটা স্থগিত হয়ে আছে, বাট এই বৃদ্ধিটার কারণে কিন্তু বিদ্যুতের ওই জায়গাটা একটা চেঞ্জ হয়ে আসছে। আর আমরা ধীরে ধীরে আমরা খুব
একতরফা না, এককভাবে না, আমরা ধীরে ধীরে একটা প্রাইস অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি। আর আমাদের প্রস্তাবনা থাকবে গ্যাসের থেকে টোটাল এই সাপ্লিমেন্টারি ডিউটি উঠিয়ে দেওয়া। তাহলে গ্যাসের দামও আগামীতে আমার মনে হয় না এরকমভাবে বৃদ্ধি করতে হবে। বিদ্যুতের দামও কিন্তু ওই জায়গাটাও আমরা অ্যাডজাস্টমেন্টে ওরকম লাগবে না। হঠাৎ লাগামহীন চালের বাজার। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় গেল কয়েকদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৬ টাকা পর্যন্ত। এই অবস্থায় নাভিশ্বাস অবস্থা নিম্ন আয়ের মানুষদের। চালের পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন সরবরাহের মূল জায়গায় চালের দাম বেশি, যার ফলে তারাও দাম বাড়াতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে সরকারের খোলা বাজারে চাল বিক্রি ধারায় পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাব সভাপতি গোলাম রহমান। আরও জানাচ্ছেন আফসার উদ্দিন। স্বর্ণা বা মোটা চাল ৩ মাস আগেও প্রতি কেজি ৩৫ টাকায় বিক্রি হতো, যেটি মাসখানেক আগে বিক্রি হয়েছে ৩৮ টাকায়। আর এখন সে চাল বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন চাল ভেদে প্রতি কেজিতে দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা। চালের দাম ৫৫ টাকা, ১ মাস আগে ছিল হলো ৫০ টাকা, আর ৩ মাস আগে ছিল ৪৮ টাকা। আর এটা হলো মিনিকেট চাল। এখন বর্তমানে ২৫০ দামও বাড়ছে, মিনিকেট চালের দামও বাড়ছে। এটা কেজিতে আমরা ৫ টাকা করে ৬ টাকা করে এসব বাড়ছে। খুচরা বিক্রেতাদের মতো পাইকারি বাজারেও ব্যবসায়ীরা দোষ চাপাচ্ছেন অন্যের ঘাড়ে। তারা বলছেন মিল মালিক বা মূল সরবরাহকারীরাই তাদের কাছ থেকে দফায় দফায় বেশি দাম নিচ্ছেন। তাই পাইকারিতেও চাল ভেদে বস্তা প্রতি ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। পাইজামায় বাড়ছে ২ থেকে ২৫০ টাকা, স্বর্ণায় বাড়ছে ৩০০ টাকা আগের তুলনায়। ১ মাস আগে যে ছিল তার চেয়ে মনে করেন ২৫০ থেকে ৩০০ টাকা বাড়ছে স্বর্ণায়। মিল থেকে যেভাবে আমাদেরকে আসে, যেভাবে আমাদেরকে ধরে, এইভাবে এসে আমাদের মালিক কর্তৃপক্ষ এইভাবে বেচে আর কি। ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন ক্রমাগত দাম বাড়ানোর এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকরী পদক্ষেপ নিতে হবে। দাম কমাতে সরকারকেই বাজারে চাল সরবরাহ বাড়াতে হবে। চাল কলের মালিকরা বা আড়তদাররা তারা চাল ধরে রাখছে এবং তাদের উদ্দেশ্য ভারত থেকে নিম্নমানের চাল আমদানি করা। সরকারকে ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে চালের দাম যাতে নিম্নগামী হয় সেই ব্যবস্থা নিতে হবে। এখন চিরাচরি ট্রাকে করে যে চাল বিক্রি করা, এটা খুব এফেক্টিভ হচ্ছে বলে মনে হচ্ছে না, তাই এর বিকল্প খুঁজতে হবে। চালের দাম যেন দেশের প্রায় ২ কোটি দরিদ্র শ্রেণীর ক্রয় ক্ষমতায় থাকে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। আফসার উদ্দিন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো আরেকটি বিরতির, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার নিউজ 24 আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার অঙ্গরাজ্যটির ফ্রেসনো এলাকায় এই ঘটনা ঘটে। রয়টার্স জানায় সন্দেহভাজন হামলাকারী ৩৯ বছর বয়সী করি আলী মোহাম্মদকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় তার বিরুদ্ধে গেল সপ্তাহে ফ্রেসনোর একটি মোটেলে নিরস্ত্র এক নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগ রয়েছে, তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে বলে পিয়ংইয়ংকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এর আগে উত্তর কোরিয়ার পরমাণু হুমকির জের ধরে তাদের বেপরোয়া বলে উল্লেখ করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস। পিয়ংইয়ং এর অব্যাহত হুমকি মোকাবেলায় কোরীয় উপদ্বীপের কাছে যুক্তরাষ্ট্র আরও 2 বিমানবাহী রণতরী পাঠাবে বলেও খবর পাওয়া গেছে। বিস্তারিত সঞ্জিতা ইসলামের প্রতিবেদনে।
উত্তর কোরিয়াকে তাদের উস্কানিমূলক তৎপরতার জন্য অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ংয়ের ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর 2 দিন পর ওয়াশিংটন এই অভিযোগ করল। পেন্টাগনের দাবি, রোববারের ওই ক্ষেপণাস্ত্রটি আকাশে নিক্ষেপের পরপরই বিধ্বস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেন, উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্রটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র না হলেও দেশটির এই আচরণ অবশ্যই বেপরোয়া ছিল। এই বেপরোয়া আচরণের জন্যই ওয়াশিংটন চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। মার্কিন সরকার উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণ ও কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে চায়। শুধু বক্তব্য দিয়েই ক্ষান্ত হয়নি পেন্টাগন। দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ সংবাদ সংস্থার খবরে বলা হয়, পিয়ংইয়ংয়ের আগ্রাসী কর্মকাণ্ড ঠেকাতে বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগান ও ইউএসএস নিমিৎসকে আগামী সপ্তাহেই জাপান সাগরে পাঠানো হবে। এর আগে কোরীয় উপসাগরের কাছে মোতায়েন করা কার্ল ভিনসনের মতোই নতুন 2টি বিমানবাহী রণতরী লম্বায় 1000 ফুটের বেশি এবং 90টিরও বেশি করে বিমান বহন করতে পারে। ইউএসএস রোনাল্ড রিগান বর্তমানে জাপানের ইয়োকোসুকাতে রয়েছে। বুধবার ওই এলাকা সফর করে উত্তর কোরিয়া সহ শত্রুদের হুমকি মোকাবেলায় ওয়াশিংটন সদা প্রস্তুত বলে দাবি করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। যুক্তরাষ্ট্র সবসময় শান্তির পক্ষে, কিন্তু আমাদের জনগণের সুরক্ষায় সবসময় আমাদের ঢাল ও তলোয়ার প্রস্তুত থাকে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমরা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আমাদের বন্ধুদের রক্ষা করতে তৈরি আছি, যে কোনো সময়, যে কোনো মূল্যে। পিয়ংইয়ংয়ের বিশাল কুচকাওয়াজ আয়োজন করার কদিনের মধ্যেই এই 2 মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েনের কথা শোনা যাচ্ছে। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের 105তম জন্মবার্ষিকী উপলক্ষে এ কুচকাওয়াজের আয়োজন করা হয়। এছাড়া পিয়ংইয়ং 6ষ্ঠ দফা পরমাণু বোমা পরীক্ষার দিকে এগিয়ে চলেছে বলেও ব্যাপক জল্পনা কল্পনা চলছে। সঞ্জিদা ইসলাম, নিউজ 24। এবার নিউজ 24 স্পোর্টস। কাল ঘোষণা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল। দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানা যাচ্ছে কারা উড়াল দিচ্ছেন ইংল্যান্ডে। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, বিগ টুর্নামেন্টের আগে সঠিকভাবে প্রস্তুতি হচ্ছে টাইগারদের। পাশাপাশি প্রিমিয়ার লিগে ফ্ল্যাট উইকেটের ব্যবহার ক্রিকেটারদের মানসিকতায় বড় অবদান রাখবে। নাজমুস সাকিবের রিপোর্ট। বিশ্বকাপের পরই মানদণ্ডের অন্যতম ভাগিদার চ্যাম্পিয়ন্স ট্রফি। ইংলিশদের ময়দানে বিশ্বসেরাদের সাথে এবার মাঠ কাঁপাবে বাংলাদেশের টাইগার বাহিনী। সেরাদের মঞ্চে সেরা প্রস্তুতি নিয়েই যেতে হবে। ওখানকার ফ্ল্যাট উইকেটের কথা মাথায় রেখে বাংলাদেশও প্রিমিয়ার লিগ হচ্ছে একই কায়দায়। টাইগার টিম ম্যানেজমেন্টের চোখে 16 আনা ভাবেই চলছে সবকিছু। এই যে ফ্ল্যাট উইকেটে হচ্ছে ভালো, ছেলেরা রান করছে, কনফিডেন্ট বিল্ড আপ হচ্ছে। বোলারদের জন্য টাফ হচ্ছে, বাট বোলাররা নিড টু নো যে ইয়র্কার আমাকে স্লগ ওভারে কী বল করতে হবে। এটা একটা লার্নিং কার্ভের মতোই আমার কাছে মনে হয়। সাসেক্সে আমরা প্রায় 10-12 দিনের ক্যাম্প আছে, এটা একটা দারুণ হেল্প করবে টিমকে। প্র্যাকটিস ম্যাচ আছে ওখানে 2টা, এরপর নিউজিল্যান্ড আয়ারল্যান্ডে গিয়ে ট্রাই নেশন আছে নিউজিল্যান্ডের সাথে। তো আমি মনে করি চ্যাম্পিয়ন্স উই উইল বি রেডি ইন দ্য কন্ডিশন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত ও পাকিস্তানের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ। সুজন কি বলছেন? আমরা 2টা ম্যাচ খেলবো, তাতে অনেক সহায়ক হবে। অবশ্যই যে কোনো প্র্যাকটিস ম্যাচই আসলে সহায়ক হবে। আসলে ওভাল কন্ডিশনটা আমি যতটুকু জানি, ইটস এ ভেরি ফ্ল্যাট উইকেট। রান হয় মানে ইটস অলমোস্ট 300+ উইকেট সবসময়, যে 300 রান 450 রানও হয় এই মার্কেটে। হ্যাঁ, তো সুতরাং ওইখানে আপনাকে ওই রান চেস করে জিততে হবে, এরকম রান করে জিততে হবে। একদিকে ভালো যে আমাদের ছেলেদের কনফিডেন্ট বিল্ড আপ হচ্ছে। প্রিমিয়ার লিগে আমাদের ন্যাশনাল প্লেয়াররা মাশাআল্লাহ, তামিমও গতকাল রান করলো, মুশফিক রান করেছে, মাহমুদুল্লাহ রানের মতো। বিসিবি শতভাগ আশাবাদী, ক্রিকেটাররাও আশাহত করবেন না নিশ্চয়ই। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। সিটিং সার্ভিস বন্ধের নামে ভেঙে পড়েছে গণপরিবহন ব্যবস্থা। আজ বিকেলে চূড়ান্ত সিদ্ধান্ত। জায়গা পাচ্ছি না। লোকালও থাকা উচিত আর সিটিং সার্ভিসও থাকা উচিত, দুইটাই থাকা উচিত। বাসের সেবা ভালো, কিন্তু আগের ভাড়াই রাখে, সিটিং সার্ভিসের ভাড়াই রাখে।
প্রতিবন্ধীদের মানবাধিকার নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর। ভুটানে অটিজম সম্মেলনের উদ্বোধন। মানবতা বিরোধী 2 অপরাধী মোসলেম ও মোহাম্মদ হুসাইনের ফাঁসির আদেশ। 6টি অভিযোগই প্রমাণিত। এবং সাগর উপকূলবর্তী দেশ হলেও সমুদ্র অর্থনীতির সুযোগ বঞ্চিত বাংলাদেশ, সক্ষমতা বাড়ানোর পরামর্শ। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্তই। পরবর্তী আয়োজন নিউজ 24 বিনোদন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।